এখন এই SN2 রিঅ্যাকশন অর্থাৎ সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বায়োনিউক্লিয়ার রিঅ্যাকশন শুরু করব। দু ধরনের রিঅ্যাকশন কথা আমি আগের সেশনে বলেছি, একটা SN2 আর SN1। আমরা SN2 টা আগে শুরু করি। তাহলে SN2 টা কি? যে এক ধাপে বিক্রিয়াটা হয়, অর্থাৎ সিঙ্গেল স্টেপ অর কনসার্টেড ওয়ে অফ বিক্রিয়া, অর্থাৎ এর বৈশিষ্ট্য হচ্ছে যে একটা ধাপে সম্পন্ন হবে। আরেকটা বৈশিষ্ট্য কি? এই যে SN2 লিখছি আমরা, এর মানে অলরেডি বলেছি আমি যে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বায়োনিউক্লিয়ার, অর্থাৎ মলিকুলারিটি অফ রিঅ্যাকশন, অর্থাৎ রিঅ্যাকশনের যে মলিকুলারিটি সেটা 2, অর্থাৎ একটা বিক্রিয়ায় রেট ডিটারমিনিং স্টেপে যদি দুটো স্পিসিস অংশগ্রহণ করে তাহলে সেটা হচ্ছে বায়োনিউক্লিয়ার রিঅ্যাকশন। তাহলে অর্ডারটা কি? অর্ডার অফ রিঅ্যাকশন বা মলিকুলারিটি কত হবে? 2। তাহলে এটা সি অ্যান এক্সাম্পল। ধরা যাক মিথাইল ব্রোমাইড, জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড বা কে দিচ্ছি আমরা। তাহলে এখানে একটা নিউক্লিওফাইল, আমার এখানে যেমন নিউক্লিওফাইল গুলো দেখানো আছে এবং প্রোডাক্ট গুলো দেখানো আছে। আমি একটা উদাহরণ দিচ্ছি, সরি আমি একটু ব্রোমাইড নিচ্ছি আমরা। এটা একটা অ্যাটম ব্রোমাইড, এটা হ্যালোজেন অ্যাটম। তাহলে এই প্রক্রিয়ায় কি হবে? এই যে OH মাইনাসটা আছে, এই OH মাইনাসটা এই কার্বনকে অ্যাটাক করবে। এটা অলরেডি ইলেকট্রোফিলিক সেন্টার অর্থাৎ ডেল্টা প্লাস হয়ে আছে, হয়ে একটা ট্রানজিশন স্টেট তৈরি করবে। এই অ্যাটাকটা হবে, মনে রাখতে হবে এই অ্যাটাকটা হবে কিন্তু ব্যাক সাইড অ্যাটাক হবে, অর্থাৎ সেই ব্যাপারটা এরকম হয় না যে কোনো জায়গায় চুরি হচ্ছে, চোর চুরি হচ্ছে, ওই মুহূর্তে পুলিশ আসলো, তাহলে চোর পালিয়ে যাচ্ছে ব্যাক সাইড দিয়ে, ব্যাক গেট দিয়ে, আর পুলিশ ফ্রন্ট গেট দিয়ে ঢুকছে। তাহলে এই যে একটা অবস্থা তৈরি হয়েছে, অর্থাৎ যে মুহূর্তে পুলিশটা ব্যাংকে বা কোনো দোকানে ঢুকছে চোরদেরকে ধরার জন্য, সেই মুহূর্তে চোরটা পালিয়ে যাচ্ছে ব্যাক সাইড দিয়ে। তাহলে এই অবস্থাটা কিন্তু কি হচ্ছে? একসময় ঘটছে, চোর পালাচ্ছে, পুলিশ ঢুকছে। তাহলে এটা হচ্ছে এক ধরনের রিঅ্যাকশনের ক্ষেত্রে এইভাবেই হয়। এটা হচ্ছে ট্রানজিশন স্টেট। ট্রানজিশন স্টেটের শক্তিটা একটু বেশি হয়, সাবস্টেট এর তুলনায় শক্তিটা বেশি হবে। কেন বেশি হবে? কারণ এখানে বন্ডটা ব্রেক করছে, কার্বন ব্রোমিন বন্ডটা। তাহলে আমরা দেখাই যে ব্যাক সাইড অ্যাটাকটা হচ্ছে। তাহলে ট্রানজিশন স্টেট এরকম হবে, কার্বন এখানে একটা বন্ড, আমরা এটাকে এইভাবে দেখাতে পারি। এটা কিন্তু প্লেনার, একটা প্লেন কল্পনা করছি আমরা এখানে। আমরা একটা প্লেন কল্পনা করি, আমরা প্লেন, প্লেনের পর আছে এটা হাইড্রোজেন, সবগুলি হাইড্রোজেন আছে, একটা মিথাইল ব্রোমাইড। তাহলে ও এই দিক থেকে ব্রোমিনটা ইলেকট্রন পেয়ার নিয়ে জাস্ট ইলেকট্রন পেয়ারটা ওর দিকে টানতে শুরু করেছে, বন্ডটা ব্রেক করতে শুরু করেছে। এটাকে আমরা ডটেড লাইনে দেখাচ্ছি, সম্পূর্ণ ভাঙনটা হয় না। আর ওই মুহূর্তে ব্যাক সাইড যেহেতু একটা ইলেকট্রন রিচ স্পিসিস, তো ইলেকট্রন রিচ স্পিসিসটা এই দিকে অ্যাটাক করতে পারবে না, কারণ ব্রোমিন আছে, ও তো ইলেকট্রন পেয়ার আছে, ওর তো ইলেকট্রন পেয়ার আছে। তাহলে ও ইলেকট্রন পেয়ার থাকলে কি হবে? রিপালশন হবে, সেজন্য ফ্রন্টে যাবে। যেমন পুলিশের সঙ্গে চোর যাবে না, সেরকম এই OH গ্রুপটা সবসময় একটা স্ট্রেট লাইন অর্থাৎ সরলরৈখিক, অর্থাৎ ব্রোমিনের সঙ্গে ওই OH গ্রুপ যেটা কিন্তু তার অ্যাঙ্গেলটা হবে 180 ডিগ্রি প্লেনে, একই সরলরেখা থাকে। তার মানে আমরা এভাবে দেখাতে পারি। তাহলে কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাপ্রোচ থেকে জানা গিয়েছে যে যদি ব্রোমিনটার উল্টো দিক থেকে ঠিক 180 ডিগ্রি অ্যাঙ্গেলে সরলরেখা বরাবর অ্যাটাক করে তাহলে সবথেকে শক্তিটা মিনিমাম হবে। যত বেশি মিনিমাম হবে তত বিক্রিয়াটা ভালো হবে, রেটটা ভালো হবে, রেট অফ রিঅ্যাকশন। তাহলে এটা হচ্ছে OH ডেল্টা মাইনাস। This is called transition state.
নেক্সট কি হবে, ব্রোমিন ইলেকট্রন পেয়ার নিয়ে ও ভেঙে 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 চলে যাচ্ছে, আর ওই মুহূর্তে ওএইচটা ইলেকট্রন পেয়ার দান করতে আসছে, অর্থাৎ কার্বনের সঙ্গে একটা ইন্টারঅ্যাকশন তৈরি হচ্ছে, বন্ড তৈরির প্রসেস শুরু হয়ে গেছে। তাহলে বন্ড ব্রেকিং এর সময় কি হয়, এনার্জি লাগে, তাহলে বন্ড তৈরি হওয়ার সময় কি হবে, এনার্জি মুক্তি ঘটবে। তাহলে আস্তে আস্তে যখন ব্রোমিনটা ইলেকট্রন নিয়ে চলে যাচ্ছে আর ওএইচটা বন্ড ফরমেশন করছে, তাহলে কি হবে, আস্তে আস্তে এনার্জিটা কমতে শুরু করবে সিস্টেমে। অর্থাৎ ট্রানজিশন স্টেটে যে এনার্জি ছিল তার তুলনায় যখন প্রোডাক্ট তৈরি হয়ে যাবে তখন আবার এনার্জিটা কমে যাবে। তাহলে প্রোডাক্টটা কি হবে, এখানে অ্যাটাক করলো, যেমন ঝড়ের সময় কি হয়, ছাতাগুলো কি হয়, আমরা যে ছাতা মাথায় দিয়ে রাস্তায় গেলে কি হবে, বাতাসের বেগে তা কি হয়, উল্টে যায়, ইনভার্ট হয়ে যায়, ছাতাটা পুরো উল্টে যায়, এরকম হয়ে যায়। ছাতা আমার এরকম থাকে, হয়ে যাবে কি এরকম, ব্যাপারটা এরকম হয়ে যাবে, উল্টানো বাসের মতো, এটা উল্টানো ছাতা। তো এখানে অ্যাটাক করবে কার্বনকে, তখন পুরো উল্টে যাবে। এই হাইড্রোজেনটা যেখানে এই দিকে ছিল ও এই দিকে চলে আসছে, আর এইটা এই দিকে ছিল ও এই দিকে চলে আসবে। তাহলে একটা ইনভার্সন হচ্ছে স্ট্রাকচারে, কনফিগারেশন কি হচ্ছে, একটা ইনভার্সন হচ্ছে। আর ব্রোমাইডের অবস্থান যেটা ছিল তার উল্টো দিকে ওএইচ থাকবে। তাহলে এটা হচ্ছে ইনভার্সন অফ কনফিগারেশন ঘটলো, আমরা স্টোকিওমেট্রি পড়বো যখন, আমরা আবার আলোচনা করবো এটা। তাহলে এনার্জি ডায়াগ্রামটা দেখি তাহলে এই বিক্রিয়া, তার আগে দেখে নিই যে রেট অফ রিঅ্যাকশন, অর্থাৎ এই বিক্রিয়ার যে মলিকুলারিটি বা অর্ডার 2 দেখছি, সেটা ক্রস করছে একটা রেট ইকুয়েশন, এটাকে রেট ইকুয়েশন বলে, কে 2 দিচ্ছি কারণ যে রেট কনস্ট্যান্ট ফর অর্ডারটা হচ্ছে সেকেন্ড অর্ডার। সাবস্ট্রেট, এখানে সাবস্ট্রেটটাকে আমি সরাসরি লিখে দিচ্ছি CH3Br, আর তার উপর ডিপেন্ড করে নিউক্লিওফাইল, Nu মাইনাস, আমি এখানে OH লিখলাম, এখানে OH আছে নিউক্লিওফাইলটা। তাহলে এই বিক্রিয়াটা ডিপেন্ড করছে কার উপর, রেডিয়েশন দেখতে পাচ্ছি আমরা, মিথাইল ব্রোমাইড সাবস্ট্রেট আর নিউক্লিওফাইল, এই দুটো বিষয়ের উপর ডিপেন্ড করে। সেই জন্য বলা হচ্ছে কি এই রিঅ্যাকশনের অর্ডারটা হচ্ছে 2। রসায়ন চ্যাপ্টারে ক্লাস 12 রসায়ন চ্যাপ্টারে রাসায়নিক উৎপত্তিবিদ্যা অলরেডি তোমাদের পড়া হয়েছে, তোমরা দেখবে। আমি উদাহরণ দিচ্ছি যে A+B বিক্রিয়ার পরে C তৈরি করে, তাহলে রেট অফ রিঅ্যাকশন কি হবে, ধরা যাক কনস্ট্যান্ট যদি K হয়, তাহলে এই রেটটা ডিপেন্ড করে কার উপর, কনসেন্ট্রেশন অফ A and B এর উপর, অর্থাৎ রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন অফ B এর উপর। তাহলে A টু দি পাওয়ার আমরা একটা আলফা ধরলাম, B টু দি পাওয়ার বিটা, কারণ এক্সপেরিমেন্টালি ফ্যাক্ট থেকে রেট নির্ণয় করা হয়, সেক্ষেত্রে A এবং B এর যে কনসেন্ট্রেশন, তার যে ঘাত থাকে পাওয়ার, তার উপর ডিপেন্ড করবে রেটটা। আমরা ভরকের সূত্র থেকে যেটা পেয়েছিলাম R = K * আমরা এখানে 2 বা 3 থাকলে এখানে আমরা লিখে দিই, একটা মাথার উপর তুলে দিই, ওটা কিন্তু এখানে লেখা সম্ভব না। সেটা অনেক সময় মিলতে পারে, নাও মিলতে পারে, অর্থাৎ এর পাওয়ারের সাথে কোএফিসিয়েন্ট মিলতে পারে, নাও মিলতে পারে। তো এই আলফা এবং বিটা, এই আলফাটাকে বলা হয় অর্ডার অফ রিঅ্যাকশন উইথ রেসপেক্ট টু A, আর বিটাটাকে বলা হয় অর্ডার অফ রিঅ্যাকশন উইথ রেসপেক্ট টু B। আর আলফা প্লাস বিটা অর্থাৎ সমগ্র, অর্থাৎ আলফা প্লাস বিটা সমান আমরা যদি n ধরি, তাহলে nটাকে বলা হয় রেট অফ অর্ডার অফ রিঅ্যাকশন, ওভারঅল রিঅ্যাকশন, অর্ডার অফ ওভারঅল রিঅ্যাকশন, এটা যে অর্ডার। আর মলিকুলারিটি বা আণবিকতা কি, আমরা এখানে যে মলিকুলারিটির কথা বলছি 2, এর মানে হচ্ছে কোন একটা বিক্রিয়া, কোন একটা ধাপে, যে ধাপটা স্লোয়েস্ট ধাপ, সেখানে যতগুলো স্পিসিস অংশগ্রহণ করবে, সেটা এক্ষেত্রে মিলে গেছে কনস্ট্যান্ট, এক্ষেত্রে মলিকুলারিটি 2, অর্ডার 2। তাহলে এই জন্য এটাকে বলা হচ্ছে বায়োমলিকুলার রিঅ্যাকশন। নেক্সট আমরা দেখব ডায়াগ্রাম কি হবে, এনার্জি ডায়াগ্রাম কি হবে। এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম যদি আমরা আঁকি, তাহলে এই যে রিঅ্যাকশন আমরা দেখেছি যে এটা সাবস্ট্রেট, নিউক্লিওফাইল, ট্রানজিশন স্টেট, PS সংক্ষেপে বলে, আর এটা হচ্ছে প্রোডাক্ট।
Br মাইনাস এখানে লিমিট বসে, তাহলে এটা হচ্ছে এনার্জি P বা পোটেনশিয়াল এনার্জি, আর এটা হচ্ছে রিঅ্যাকশন কোঅর্ডিনেট RC বা রিঅ্যাকশন প্রোগ্রেস দ্যাট ডিপেন্ডস অন টাইম। তাহলে প্রোডাক্টের যে এনার্জি, আমরা এনার্জি যদি এই লেভেলে ধরি, তাহলে ট্রানজিশন এনার্জি কি হবে, আমরা অলরেডি ধরে নিচ্ছি এই লেভেলে। তাহলে আমরা যদি গ্রাফটা আঁকাই এইভাবে আঁকছি, এটা হচ্ছে প্রোডাক্ট এনার্জি লেভেল, এটা রিঅ্যাক্ট এনার্জি। অর্থাৎ এখানে আমরা CH3 Br মিথাইল ব্রোমাইড, এখানে আমাদের প্রোডাক্ট কি হয়েছে CH3 OH হয়েছে, আর এই যে পজিশনটা হচ্ছে এটা হচ্ছে TS ট্রানজিশন স্টেট। ওই যে এই কার্বন আমরা এখানে দেখতে পাচ্ছি, কার্বনের কিন্তু এটা কসিক পেন্টাভ্যালেন্ট অবস্থায় এসেছে, অর্থাৎ কার্বনের জোড়া 4 সবাই জানি, কিন্তু এই জায়গাটা কিন্তু এটা কসিক পেন্টাভ্যালেন্ট 5 জোড়া দেখাচ্ছে, ঠিক আছে। এবং এটা কিন্তু মনে রাখতে হবে এর সম্পূর্ণ অবস্থা হচ্ছে sp2। তাহলে এই যে ট্রানজিশন স্টেটের এনার্জি বাড়বে না, আমরা সেটা বলেছি যে ব্রোমিনটা যখন ভাঙতে শুরু করবে এনার্জি লাগাবে, সিস্টেম এনার্জি বাড়াতে হবে, ফলে ট্রানজিশন এনার্জি হয় বেশি হয়। যখনই OH বন্ড তৈরি শুরু করবে, ব্রোমিনটা বেরিয়ে যাবে, তখন পুরোপুরি যখন বন্ড তৈরি হবে তখন এনার্জিটা আবার ফল করে যাবে, এনার্জি মুক্তি ঘটবে। এটা হচ্ছে আমাদের এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম। নেক্সট আমাদের যেটা টু স্টেপ মেকানিজম, সেটা একটু দেখে নিই। SN1 reaction, two step, এর পুরো নামটা আমি অলরেডি আলোচনা করেছি, সাবস্টিটিউশন, নিউক্লিওফিলিক, ইউনিমলিকুলার। আমরা উদাহরণটা দিচ্ছি, একটা দুধাপে ঘটে বিক্রিয়াটা। অ্যাজ ফর এক্সাম্পল, একটা এরকম একটা আমার কম্পাউন্ড আছে, আমরা একটা সির একটা হ্যালাইড দিচ্ছি, ফ্লাইং সিস্টেমে আমি আঁকছি। এটা 3D তো 2D তে আঁকা যাবে না, আমরা 3D এর মতো আঁকছি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা 2D তে আঁকছি, কিন্তু বলা যায় 3D। এটা 4 এটা R2 ধরছি, এই চিহ্নটা মানে এই গ্রুপটা পেছন দিকে আছে, মানে এরকম ব্যাপার। এটা হচ্ছে ব্রোমাইড গ্রুপ, এটা একটা অ্যালজিন গ্রুপ, এই প্লেন একটা অ্যালজিন গ্রুপ, আর এই পিছন দিকে একটা এরকম বন্ড আছে, অ্যালজিন গ্রুপ আছে। তো এটাকে আমরা এভাবে লিখছি, অর্থাৎ এটা মানে হচ্ছে উপরে আছে, বোর্ড থেকে উপরে আছে, এটা মানে হচ্ছে বোর্ডের ওই পারে আছে, নিচে আছে, F1 বাই I, আর এটা এই দুটো গ্রুপ হচ্ছে এই ব্রোমিন আর এই R যেটা লিখছি আমরা, এটা প্লেনে আছে, এটাকে আমরা এভাবে ক্রস করলাম। সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার রিঅ্যাকশন কি হয়, দুটো ধাপে হয়, টু স্টেপ মেকানিজম। নাম্বার 1, এটা স্লো ব্রেকিং অফ দিস বন্ড, অর্থাৎ কমপ্লিট ব্রেক হবে। ব্রেক হলে কি হবে, এটা প্লেনার স্ট্রাকচার পাওয়া যাবে। This is কার্বোকাটা, অর্থাৎ এটা কার্বোকাটা তৈরি হবে। নাম্বার 2,
সেকেন্ড হবে কি হবে, এই স্টেপটা স্লো, অর্থাৎ মনে রাখতে হবে এটা কিন্তু স্লো স্টেপ। নাম্বার 2, যে কার্বনটা তৈরি হলো সেই কার্বোহাইড্রেটটা, এই কার্বনটা হচ্ছে sp2, অর্থাৎ এই তিনটে যে বন্ড দেখতে পাচ্ছি আমরা, এই তিনটে বন্ড হচ্ছে কি sp2 হাইব্রিডাইজ। আর এখানে একটা অ্যাকচুয়ালি একটা ভ্যাকান্ট পি অরবিটাল আছে, ভ্যাকান্ট পি অরবিটাল আছে। এই ভ্যাকান্ট পি অরবিটালের সঙ্গে ইনকামিং নিউক্লিওফাইল ফিল্ড অরবিটাল, ফিল্ড অরবিটালটা এসে এখানে অবলেবল করবে। তো অবলেবলটা কিভাবে হতে পারে, দুভাবে হতে পারে। এদিক থেকে অ্যাড করতে পারে নিউক্লিওফাইলটা, অবলেবল করতে পারে, আবার এদিক থেকে করতে পারে। তাহলে এখানে আমরা দুটো অবস্থা তৈরি হচ্ছে। ওক্ষেত্রে কিন্তু এসেন্ট্রিক থেকে দেখছিলাম যে নিউক্লিওফাইলটা যেদিকে বেরোচ্ছিল, এই সরি লিভিং গ্রুপটা, তার উল্টো দিক থেকে সর্বদাই নিউক্লিওফাইলটা আসছিল। এক্ষেত্রে কিন্তু যেহেতু এখানে লিভিং গ্রুপটা নেই কাছাকাছি অঞ্চলে, পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে, সেজন্য এখানে কি হবে, দুদিক থেকে আটকে দিতে পারে সমান হারে। তাহলে আমরা নিউক্লিওফাইলটা এদিক থেকে অবলম্বন করতে পারি, আবার এই দিকে অবলম্বন করতে পারি। তাহলে কি হতে পারে, দু ধরনের কনফিগারেশন যুক্ত প্রোডাক্ট পেতে পারি আমরা। যদি কার্বনটা অ্যাসিমেট্রিক হয় তাহলে দু ধরনের আমরা প্রোডাক্ট পেতে পারি আমরা। একটা কি পেতে পারি, ইনিশিয়াল যে প্রোডাক্ট রেজাল্ট নিয়েছিলাম, মানে সাবস্ট্রেট নিয়েছিলাম, তার মধ্যে কনফিগারেশন যুক্ত। তাহলে ইনিশিয়ালটা আমরা দেখি, অর্থাৎ যখন নিউক্লিওফাইলটা ব্রোমিনটা যেদিকে ছিল সেই দিকে অ্যাক্ট করবে, তখন কি হবে, এরকম হবে, জাস্ট লাইক ইনিশিয়াল সাবস্ট্রেট। তাহলে এদের কনফিগারেশনটা কি, যে হুবহু এক হয়ে যাচ্ছে। তাহলে নিউক্লিওফাইল যদি এই দিকে অ্যাটাক করে কি হবে, অর্থাৎ অবিলম্বন নিউক্লিওফাইলের ফিল্ড অরবিটাল যখন এই দিকে অ্যাটাক করবে, এলো অবিলম্বন করে, তখন কি হবে, তখন হবে এর জাস্ট উল্টো কনফিগারেশন। তাহলে যদি কার্বনটা অ্যাসিমেট্রিক না হয়, সিমেট্রিক হয়, তাহলে একটা প্রোডাক্ট পাওয়া যাবে। আর যদি এই তিনটে গ্রুপ ডিফারেন্ট থাকে, ক্লাস 11 এ তোমরা স্টোকেমিস্ট্রি পড়েছো, তো সেখানে কি বলা ছিল, যদি কোনো কার্বনের চারিদিকে চারটি ডিফারেন্ট গ্রুপ থাকে, সেই কার্বনটা কি হয়, কায়রাল হয় বা অ্যাসিমেট্রিক কার্বন হয়। আর যদি একই রকম বা দুটো একই গ্রুপ থাকে, তবে সেক্ষেত্রে সেটা অ্যাকারাল বা সিমেট্রিক। তাহলে এখানে যদি কার্বনটা সিমেট্রিক হয়, তাহলে সেক্ষেত্রে একটা প্রোডাক্ট পাওয়া যাবে, আমরা আলাদা পাবো না। আর যদি এই কার্বনটা অর্থাৎ এই তিনটে আলাদা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু প্রোডাক্ট দুটো পাবো ভিন্ন কনফিগারেশন যুক্ত, উল্টো কনফিগারেশন যুক্ত। তাহলে এটা, তাহলে রেডটা দেখি, তাহলে রেড ইকুয়াল কি হবে, স্লোয়েস্ট স্টেপ। অর্থাৎ কেমিক্যাল কাইনেটিক্স এর অংশটা দেখবে যে যখন একটা বিক্রিয়া হয়, সেই বিক্রিয়ার মধ্যে কমপ্লেক্স রিঅ্যাকশন, অর্থাৎ একাধিক ধাপে সম্পন্ন হয়। তাহলে একাধিক ধাপের মধ্যে যেটা সবথেকে স্লো, তার উপর ডিপেন্ড করবে রিঅ্যাকশনটা প্রসিড করবে কিনা। রিঅ্যাকশনটা প্রসিড করবে যে তার উপর ডিপেন্ড করবে যেটা স্লোয়েস্ট স্টেপ। তাহলে এই দুটো বিক্রিয়ার মধ্যে এটা কিন্তু, এটা কি ছিল, ফাস্ট ছিল, এটা ফাস্ট স্টেপ, ফাস্ট মানে দ্রুত, আর এটা স্লো ছিল। স্লোয়েস্ট স্টেপে কে আছে, শুধুমাত্র সাবস্ট্রেট পড়ে আছে, এখানে কোনো নিউক্লিওফাইল নাই। এসএন2 রিঅ্যাকশনে আমরা কি দেখেছি, নিউক্লিওফাইল ছিল রেডে, আবার সেই সঙ্গে সাবস্ট্রেট ছিল, এখানে নিউক্লিওফাইল নাই। তাহলে আর ইকুয়াল টু K1, অর্থাৎ রেড কনস্ট্যান্ট ফর এসএন1 রিঅ্যাকশন, থার্ড ব্র্যাকেট সাবস্ট্রেট, এখানে সাবস্ট্রেটে কি আছে, এটা সাবস্ট্রেট লিখলাম সংক্ষেপে, সাবস্ট্রেট, সেই যে এটার নাম কি, SN1 রিঅ্যাকশন, বা এর অর্ডার হচ্ছে কি 1।
তাহলে আমরা নেক্সট সেশনে যে ফ্যাক্টর এফেক্টিং SN1 and SN2 রিঅ্যাকশন, অর্থাৎ কোন কোন বিষয়গুলোর উপর ডিপেন্ড করবে SN1 রিঅ্যাকশন হবে ফলো করবে না SN2 রিঅ্যাকশন ফলো করবে, নেক্সট আমার আলোচনার বিষয় এটা হবে, নেক্সট ভিডিওতে ফলো করবে। তোমরা দেখলে এখন যে SN1 রিঅ্যাকশন এর মেকানিজমটা কিভাবে সংঘটিত হয় এবং রেট ডিপেন্ড করে কার উপর সেটা দেখালাম। নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম। আমরা SN2 তে দেখেছি এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম, আমরা এখানে বোর্ডের জায়গাটা কম হয় এখানে উপরে এঁকে দেখাচ্ছি। এটা পোটেনশিয়াল এনার্জি রিঅ্যাকশন কোঅর্ডিনেট। প্রথমে দেখতে পাচ্ছেন স্লো হচ্ছে কেন, বন্ড ভাঙছে, তাহলে এনার্জি বেশি হবে। যদি এটা যদি সাবস্ট্রেট এনার্জি হয়, এটা যদি সাবস্ট্রেট এনার্জি হয়, তাহলে সাবস্ট্রেট কি আছে R1 R2 R3 CBr, এনার্জি বাড়ছে, বন্ড ভাঙছে, এনার্জি বাড়ছে, কার্বোকাটাল বেড়ে গিয়ে ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে। কার্বোকাটালটা কি, এটা তৈরি হচ্ছে। নেক্সট এবার নিউক্লিওফিল অ্যাপ্রোচ করছে। তো নিউক্লিওফিল অ্যাপ্রোচ করার মানে কি, যে এখানে তিনটে গ্রুপ আছে, যখন একটা ফোর্থ গ্রুপ আসবে তখন সিস্টেম এনার্জি বাড়বে সামান্য, বেড়ে গিয়ে কি হবে আবার ফল করবে যখন বন্ডটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। তাহলে এখানে প্রোডাক্টটা পাওয়া গেল, প্রোডাক্ট এটা ইন্টারমিডিয়েট। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো পিক পাচ্ছি, আমরা এখানে কটা পিক পাচ্ছি, দুটো পিক, পিক 1 আর পিক 2। এটা উঁচু হলে বললাম কারণ এখানে লেখা স্লো স্টেপ কারণ হচ্ছে যে এইটা পয়েন্ট অনেকটা বেশি উঁচু, সেজন্য টাইমটা বেশি লাগছে, ওই জন্য স্টেপটা স্লো হয়ে যাবে, এনার্জিটা বেশি কাজ করছে, এনার্জিটা বেশি অনেক, এটা এনার্জিটা কম আর এটা প্রোডাক্ট এনার্জি। যদি একটা উদাহরণ দিয়ে দেখি আমরা এইভাবে, আমার x অর্ডার দিলাম আর is প্লাস hx, তাহলে মেকানিজমটা কি হতে পারে, সংক্ষেপে দেখাচ্ছি r প্লাস ফার্স্ট স্টেপ স্লো, 2 নম্বর স্টেপ কি r প্লাস কে অ্যাটাক করবে ওয়াটার, কি হবে r is 2 প্লাস। আরেকটা স্টেপ সংক্ষেপে এটা হবে, এখানে একটা এই r is 2 প্লাসটা তো আনস্টেবল, সঙ্গে সঙ্গে s প্লাস ছেড়ে দিবে, তৈরি হবে r is। সেক্ষেত্রে কিন্তু এখানে পিকটা তিনটে পাওয়া যাবে, যেহেতু স্টেপ 3 হচ্ছে এরকম একটা আরেকটা পিক পাওয়া যাবে। এই পিকটা আসলে কেন, থার্ড স্টেপের জন্য আসলে এই পিকটা কিন্তু হাইট অনেক কম, সেজন্য এটা ফার্স্ট, এটাও ফার্স্ট, সবথেকে স্লো হচ্ছে এটা। তাহলে এই হচ্ছে আমাদের এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম। নেক্সট যে সেশনটা আসবে সেখানে আমরা কি ধরনের প্রভাবগুলো আমরা আলোচনা করব, স্ট্রাকচার, নিউক্লিওফাইল প্রকৃতি, লিভিং গ্রুপ প্রকৃতি, এগুলো আলোচনা করব। নেক্সট ভিডিওটা ফলো করুন।